আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবরে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠেছে। এই বিষয় নিয়ে আলোচনা করতেই যমুনায় যান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে কাজ করতে পারবেন না প্রধান উপদেষ্টা এমন শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এক অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেখানে তিনি ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে বলেন, যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ। ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া সহ বিভিন্ন বিষয়েও আলোচনায় আসে। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বদলীয় বৈঠক ডাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। পরে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তথ্য নিশ্চিত করে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ। বৈঠকে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় জাতীয় স্বার্থে স্পর্শকাতর এই বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বানও জানান জামায়াত আমির। তিনি বলেন, সংকট ইতিবাচক ভূমিকায় কেবল জাতিকে উপকৃত করবে। জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা সহ ৩ দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় প্রতিবাদ মিছিল শেষে তারা এ দাবি জানান। বলেন, উপদেষ্টা পরিষদে ২-৩ জন সদস্য আছেন যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। অবিলম্বে তাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। তাদের আরও দাবি, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় জুলাই। এখন পর্যন্ত জুলাই প্রক্লেমেশনের কোনো খবর নাই। যাহারা বা যে সংগঠন, যে দল এই ঐক্যে বিনষ্ট ঘটাবেন, বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আপনাদেরকে আবার বিতাড়িত করে ওই দিল্লিতে পাঠিয়ে দিবে। ৫ই আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করে। এতে আওয়ামী লীগের সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ ২৪ জন রাজনৈতিক নেতা, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, ১৯ জন অসামরিক কর্মকর্তা সহ ৬২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকা সেনানিবাসে আশ্রয় নেয়। পরে বিভিন্ন সময় এদের মধ্যে বেশ কয়েকজন আটক হলেও বেশিরভাগই গা ঢাকা দিতে সক্ষম হন। মেয়রের শপথ আয়োজনে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থগিত করেছেন চলমান আন্দোলন। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের ২ ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি করেন তিনি। জনভোগান্তির কারণে ক্ষমাও চেয়েছেন ইশরাক হোসেন। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। আদালতের রায় পাওয়ার কয়েক ঘণ্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাদখোলা গাড়িতে চড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তরুণ এই নেতা। বিরতিহীন আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন ইশরাক। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের
আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কাল ক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক হোসেন। বলেন, 2 ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। এর আগে বুধবার থেকে বিরতিহীন এই আন্দোলন সকাল থেকেই ভিন্ন মাত্রা পায়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত ইশরাকের শপথের দাবিতে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। রায়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এখন শপথ পড়াতে গড়িমসি করলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলেও জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। এদিকে তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। 2 দিন সেই রিটের শুনানি হয়। 2টি যুক্তিতে রিটটি খারিজ করে দেয় আদালত। প্রথমত, যিনি জনস্বার্থে রিটটি করেছেন তিনি সংক্ষুব্ধ ব্যক্তি নন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন সাবেক মেয়র তাপস অথবা নির্বাচন কমিশন, যা তারা করেননি। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের যে আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারীর আইনজীবী। জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। রাজনৈতিক উদ্দেশ্যে ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন সেজন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবীরা। উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। চলতি বছরের 27শে মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপর তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় বর্তমান সরকারকে সমর্থন অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে দলটির। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যেসব উপদেষ্টাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদেরকেও পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। তামজিদ সুমনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক সংকট সহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এখন সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মনে করে বিএনপি। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। খন্দকার মোশাররফ বলেন, বুধবার নিরাপত্তা উপদেষ্টা তার নাগরিকত্ব বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেজন্য তার পদত্যাগ করা উচিত। আর যেসব উপদেষ্টার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অবিলম্বে তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপি মনে করে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা বিবেচনায় নেওয়া দরকার। এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে মনে করে না দেশের জনগণ। জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত দিনভর ছাত্রদলের টানা অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার নবম দিনে তার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে আবারও ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয় শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত। শাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে তার আদর্শিক শাম্য হত্যা বিচারের দাবিতে সামিল হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ইন্টারিম সরকার অতি দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত না করে ছাত্রদল আর বৃহত্তর কর্মসূচিতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখা ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন। আমাদের 3 দফা যে দাবি, নিরাপদ ক্যাম্পাস, শাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভিসির পদত্যাগের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি। টানা 7 ঘন্টার বিরতিহীন অবস্থান কর্মসূচিতে শাহবাগ মোড়ের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে তৈরি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়ে রোগী ও তাদের স্বজনরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাবে গরমিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, 2008 সালের নির্বাচনী হলফনামায় প্রায় 22 একর সম্পত্তির তথ্য গোপন করেছেন শেখ হাসিনা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে।
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন দুদক চেয়ারম্যান। 40 শতকেরও বেশি। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। 21 একর 91 শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি। অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন 18,10,154 টাকা। দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার ব্যবহৃত 1,93,20,000 টাকা মূল্যের একটি গাড়ির তথ্য গোপন করা হয়েছে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় 1,93,20,000 টাকা, এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। এদিকে সকালে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর মোয়াজ্জেম হোসেন জানান, গণ অভ্যুত্থানে ছাত্র ও ছাত্র নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে বলে আমি মনে করি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এর আগে অধ্যাদেশটির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। দেশে চলমান বিশেষ সময়ে 2025-26 অর্থ বছরের জন্য এক অভিনব বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিহাসের প্রথমবারের মতো কমতে যাচ্ছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেট প্রস্তাব করা হতে পারে 7,90,000 কোটি টাকার। 35,000 কোটি টাকা কাটছাঁট করা হয়েছে উন্নয়ন বরাদ্দে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা না কমিয়ে বাজেটের আকার কমানোর চেষ্টা জনগণকে স্বস্তি দেবে না। এটি বরাবরের মতো উচ্চাভিলাষী বাজেট। সেলিম মালিকের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে জাতীয় বাজেটের আকার। গত অর্থ বছরের তুলনায় চলতি 2024-25 অর্থ বছরে 4.5% বেশি বাড়িয়ে 7,97,000 কোটি টাকার বাজেট দেয় বিগত সরকার। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট বাড়িয়ে নয়, বরং কমানোর পরিকল্পনা করছে 7,000 কোটি টাকা। একই সঙ্গে কমছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকারও। চলতি অর্থ বছরের তুলনায় 35,000 কোটি টাকা কমিয়ে এর মধ্যে আগামী অর্থ বছরের জন্য এডিবি পাশ করা হয়েছে 2,35,000 কোটি টাকার। এমন কাটছাটের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে না, বরং বাড়ানো হচ্ছে 38,000 কোটি টাকা। তাই একে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক বাজেট বলতে নারাজ বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। রাজস্ব আদায়ের ঘাটতিটা যেহেতু অতি উচ্চ অভিলাষী, সেই জন্য 7,90,000 কোটি টাকার বাজেট আগের বাজেটের তুলনায় একটু ছোট হলেও এটাও আমার কাছে মনে হয় উচ্চ অভিলাষী বাজেটই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যটা আদায় করা খুব কঠিন হবে। বাজারে অতি মূল্যস্ফীতিতে কষ্টে দিন কাটছে নিম্ন ও মধ্যবিত্তের। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা আকার
বাড়াচ্ছি না, রাজস্ব ব্যয় বলি বা উন্নয়ন ব্যয় বলি, তাহলে মানসম্মত বাস্তবায়ন সেটা হবে হলো একটা বড় চ্যালেঞ্জ। এই সংস্কার কর্মসূচিটা যাতে রাজস্ব আয়ের ক্ষেত্রে এইটা আরেকটা চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায় যে কাঠামোগত সংস্কারের কারণে রাজস্ব আদায় স্থবির হয়ে পড়েছে। তাদের মতে বাজেট ঘাটতি মেটাতে এবার দেশীয় উৎসের চেয়ে বিদেশি ঋণকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। বৈদেশিক ঋণের ব্যবহারটা আরও ভালোভাবে করে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেশি নিতে না হয়, যাতে করে ব্যক্তি খাত যখন চাহিদাটা বাড়বে তাতে যাতে তার কোনো অসুবিধা না হয়। পাশাপাশি বাজেট বরাদ্দের অভাবে যেন চলমান সংস্কার কার্যক্রম থমকে না যায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা আছে, তাহলে তো সেখানে অর্থায়নের প্রয়োজন হবে। তো একটা তহবিল তো দরকার হবে, যাতে আমি এই কাজটা এগিয়ে নিতে চাইলে এই অর্থায়নের কারণে এটা বাধাগ্রস্ত না হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।